এডিটর্স লিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদেরকে আজ আমরা যেটি জানিয়ে দিতে চাই যে এরই মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস বিভাগ থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেবার কথা বলা হয়েছে। একই সাথে নির্বাচনে কতজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে সে বিষয়টিও নিশ্চিত করে দেওয়া হয়েছে। প্রায় 8.5 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে এবারের নির্বাচনে। সেই সাথে নির্বাচন ঈদের আগে অর্থাৎ রোজার আগেই সম্পন্ন হবে সে বিষয়টিও প্রধান উপদেষ্টা নিশ্চিত করে বলে দিয়েছেন এবং সেটিকেই নিশ্চিত করে আজকের প্রেস কনফারেন্সে প্রেস যে উইং রয়েছে সেই উইং থেকে প্রেস যে বিভাগে যারা রয়েছেন তারা এবং আমাদের যে দায়িত্ব যিনি রয়েছেন শফিকুল আলম এবং অন্য যারা আছেন আজাদ সহ অন্য যারা আছেন তারা কিন্তু উপস্থিত ছিলেন এই প্রেস কনফারেন্সে এবং তারা বলেছেন বাংলাদেশে একটি নিরপেক্ষ অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবার জন্যই বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে এবং প্রধান উপদেষ্টা তাদেরকে জানিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনী যে সমস্ত তৎপরতাগুলো নেওয়া দরকার সেই তৎপরতা তারা নেবার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে তৈরি রাখতে যাতে প্রায় 8.5 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ, র্যাব, বিজিবি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এছাড়াও আনসার এবং সেনাবাহিনীকেও মোতায়েন রাখবার জন্য এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর আজকে যে বিষয়গুলো আলোচনার মধ্যে রয়েছে যে জলাবদ্ধতা রয়েছে সারা দেশ জুড়েই বিভিন্ন জায়গায় এই বৃষ্টির কারণে জলাবদ্ধতা রয়েছে, ফেনীতে রয়েছে, সিলেটে রয়েছে, ঢাকাতে তো রয়েছেই, যানজটের তো একটা খবর রয়েছে। তবে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে 35% ভ্যাটের শুল্কের যে আরোপ করে নতুন করে বাংলাদেশের ওপর যে শুল্ক আরোপ করে দিয়ে দেওয়ার জন্য যে চিঠি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছিলেন তার কিন্তু বিভিন্ন মহল থেকেই সে বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সকল সেক্টরের পক্ষ থেকেই কিন্তু এই বিষয়টিকে প্রতিবাদ করার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে সমঝোতা আলোচনার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে যেন সমঝোতা করা হয় এবং অবশ্যই বাংলাদেশের ব্যবসাকে বিশেষ করে তৈরি পোশাককে টিকিয়ে রাখবার জন্য যেন তার পদক্ষেপ নেওয়া হয়। একই সাথে যে বিষয়টি বারবার আসছে সেটি হলো যে বাংলাদেশের একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা প্রয়োজন এবং সেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন করা সম্ভব হলেই তবে এই সমস্ত নীতি নির্ধারণী বিষয়গুলোতে সমঝোতা করা সম্ভব বলে মনে করছেন ব্যবসায়ী মহল এবং বিশেষজ্ঞরা। এছাড়াও যেটি বারবার বলা হচ্ছে যে বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে আজকে বলা হচ্ছে ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি বলেছেন শুধু শেখ হাসিনার বিচার নয় এই সমস্ত অপরাধের জন্য আওয়ামী লীগ যে সমস্ত অপরাধ করেছে সেই অপরাধের জন্য সকল মন্ত্রী এবং সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাদের সাথে আওয়ামী লীগেরও বিচার হওয়া প্রয়োজন বলে মনে করছেন তিনি এবং তিনি বলেছেন এই জন্য সরকারকে সহযোগিতা করতে তারা প্রস্তুত। একই সাথে রাজনৈতিক দলগুলো যেন বিভেদে জড়িয়ে না যায়, তারাও যেন ঐক্যবদ্ধভাবে এই সমস্ত বিষয়গুলো একমত হয়ে এগিয়ে যেতে পারেন সে বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন তিনি। আর যেটি বারবার বলা হচ্ছে আজকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন যে শেখ হাসিনার যে ফোন আলাপের যে তথ্য তারা ফাঁস করেছেন সেটি এখন শুধুমাত্র ট্রেলারের মতো, এখনো সিনেমা অর্থাৎ আরো কিছু বাকি আছে যা তারা উপস্থাপন করবেন পরবর্তীতে এবং অবশ্যই তারা শেখ হাসিনা সহ তার যারা দোসররা এই সমস্ত অন্যায়গুলোর সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরকে বিচারের মুখোমুখি আনতে তারা সমর্থ হবেন এবং সেই বিষয়টিকে সামনে রেখেই তারা তাদের যে বিচার প্রক্রিয়ার মধ্যে যে সমস্ত তথ্যপত্র তারা উপস্থাপন করছে সেগুলো তারা সংগ্রহ করছেন এবং ভবিষ্যতে যখন প্রয়োজন হবে সেগুলো তারা উপস্থাপন করবে আদালতের কাছে। একই সাথে যে বিষয়টি তুলে ধরা দরকার সেটি হলো বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতিটি দেখা যাচ্ছিল সে বিষয়ে কিন্তু এখন একটু তৎপরতা দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বেশ কিছুটা শক্ত অবস্থান নিয়ে বিভিন্ন রকম আন্দোলনকে প্রতিহত করা হচ্ছে এবং আন্দোলনকে নির্মূল করা হচ্ছে বা আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হচ্ছে সে বিষয়টিকে কিন্তু ভালো চোখে দেখছে না বিএনপির নেতৃবৃন্দ। তারা বলছেন এই 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 বিষয়ে যতটা কঠোর হওয়া উচিত ছিল আইন শৃঙ্খলা বাহিনী তত কঠোরভাবে এই দায়িত্বগুলো পালন করছে না। তবে এই দায়িত্ব পালন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আসলে কি ধরনের দায়িত্ব পালন করতে কি কি করা উচিত সে বিষয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা কিন্তু উপস্থাপন করা হয়নি। তবে পর্যবেক্ষক মহল মনে করছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে দায়িত্ব পালন করছে এর চেয়ে বেশি দায়িত্ব আসলে রাজনৈতিক সরকার না আসার আগে তাদের দিয়ে করানো হয়তো বা সম্ভব হবে না। এদিকে বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে যে আপনার যে যাত্রাবাড়ি যে পুলিশের হত্যাকাণ্ড ঘটেছিল সেটির নির্মম রোমহর্ষক
যে প্রতিবেদন তারা উপস্থাপন করেছেন, সেখানে নির্মমভাবে হত্যা করে পুলিশকে ঝুলিয়ে রাখা, এই সমস্ত তথ্য নিয়ে বিবিসি একটি বড় প্রতিবেদন করেছে, যেটি আলোচনার মুখ্য হয়ে উঠেছে সারা দেশের রাজনৈতিক মহলে বিষয়টি উপস্থাপন হচ্ছে। অথচ এই প্রতিবেদনে যেটি বলা হয়েছে যে এরকম হত্যাকাণ্ড হবার পরও সে বিষয়ে পুলিশ পরিবাররা আইনের আশ্রয় নিতে পারছে না, বা তাদের পক্ষে আইনের আশ্রয় নিতে দেওয়া হবে না বলে এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার একটি আইন পাশ করে রেখেছেন, যেখানে এই পুলিশ সদস্য সহ ওই 18 জুলাই থেকে আগস্ট বিপ্লব যে সময় হয়েছে, সে সময় যে সরকারের পুলিশ বা অন্যান্য যারা প্রাণ হারিয়েছে তাদের ব্যাপারে কোনো আইনে আশ্রয় নেওয়া যাবে না বলে একটি ইন্ডেমনিটি নীতিমালা পাশ করে রাখা হয়েছে বলে জানা গেছে। এবং সেই যে কারণে পুলিশরাও আইনের আশ্রয় নিতে পারছে না বলেও বিভিন্ন মহলে এই বিষয়টি নিয়েও আলোচিত হচ্ছে। তবে বিবিসির প্রতিবেদন থেকে যে বিষয়টি নিশ্চিত হয়েছে যে এরকম নৃশংস হত্যাকাণ্ডর আসলে বিচার হওয়া উচিত, বা এরকম নৃশংস হত্যাকাণ্ডকে সমর্থন দেওয়ার কোনো সুযোগ নেই, পৃথিবীর কোনো দেশ দেয় না, বাংলাদেশও নিশ্চয় দেবে না। সে বিষয়টি তারা বারবার তারা তাদের রিপোর্টের মধ্যে উপস্থাপন করেছে। আর আজকে যে বিষয়টি বেশি আলোচিত হচ্ছে সেটি হলো আসলে নির্বাচন যে সঠিক সময় হবে, এরকম একটা যে হবে না, এরকম একটা দোদুল্যমানতার যে বিষয়টি ছিল, সেটি কিন্তু আজ প্রেস উইং থেকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পরিষ্কার করা হয়েছে যে নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে, এবং ফেব্রুয়ারি বা রোজার আগেই নির্বাচন তারিখ তারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিচ্ছন্নভাবে ক্লিয়ার ভাবে তারিখ ঘোষণা করবেন, এবং তারা নির্বাচনের উদ্যোগ নেবেন, নির্বাচনের তারিখ দেবেন এবং তফসিল ঘোষণা করবেন। সে বিষয়টি কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু পরিষ্কার কোনো মন্তব্য করেনি, বা এ বিষয়টি নিয়ে তারা তাদের কোনো মতামত উপস্থাপন করেনি। তবে জাতীয় পার্টির যে সমস্যাটা তৈরি হয়েছে সেটি হলো জিএম কাদের এবং তার আনিসুল ইসলাম মাহমুদ, এবং একই সাথে তার যে চুন্নু এবং সাবেক যে মহাসচিব ছিলেন রুহুল আমিন তালুকদার হাওলাদার, তারা যে দাবিটা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সময়ে আওয়ামী লীগের দোসরদেরকে প্রতিষ্ঠিত করবার জন্যই আসলে এই জাতীয় পার্টিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন জিএম কাদের, এবং জিএম কাদের নিজে ছিলেন একটি অবৈধভাবে দায়িত্ব গ্রহণ করে, দেশের দায়িত্ব গ্রহণ করে তারা অবৈধভাবে সরকার গঠন করে তাদের দায়িত্ব নিয়েছিল, এবং অবৈধভাবে তারা এই দলটিকে ধ্বংস করেছিল, এবং অবৈধভাবে তিনি দলের চেয়ারম্যান হয়েছিলেন বলেই তারা উল্লেখ করেছেন। এবং জিএম কাদেরই অবৈধ, তাদেরকে যারা বহিষ্কার করেছেন তারাই অবৈধ, তারা বহিষ্কৃত নন, তারা এখনো জাতীয় পার্টির নেতা হিসেবেই দায়িত্ব পালন করবেন এবং করে যাচ্ছেন বলেই জিএম কাদের এর বিরুদ্ধে যারা রয়েছেন, যেমন রুহুল আমিন হাওলাদার, চুন্নু এবং ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, তারা কিন্তু এভাবেই বলেছেন যে তারা কখনোভাবেই অন্যায় বা অনিয়ম করে এই দলকে বিতর্কিত করেননি, বরং জিএম কাদেরই অবৈধভাবে ক্ষমতায় নিয়েছিলেন এবং অবৈধভাবে চেয়ারম্যান হয়ে তিনি দলকে বিতর্কিত করেছেন, এবং এখনো তারা আওয়ামী লীগকে তিনি প্রতিষ্ঠিত করবার জন্য এই প্রক্রিয়া করছেন বলে তারা অভিযোগ করেছেন। তবে জিএম কাদের এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও তার যে শামীম পাটোয়ারি যে মহাসচিব হিসেবে যাকে দায়িত্ব দিয়েছেন, তিনি ছোট্ট করে মন্তব্য করেছেন, সেটি হলো দল যাকে যখন যে দায়িত্ব যোগ্য মনে করবে তারা তাকেই সে দায়িত্ব দেবেন, এবং তারাও তাদের যোগ্যতা অনুযায়ী তাদের দায়িত্ব পালন করবার চেষ্টা করবেন। তবে সবচেয়ে বিষয় সেটি ভালো বিষয়, সেটি হলো বাংলাদেশের একটি যে অনিশ্চয়তার দখলের মধ্যে পৌঁছে গিয়েছিল বিএনপি, জামাত সহ বর্তমান যে দলগুলো এই সরকারের সাথে নির্বাচন নিয়ে দর কষাকষি করছিল, তারাও একটা প্রতিকূলতার মধ্যে পড়েছিল, তারাও যেন একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছিল, সেখান থেকে বেরিয়ে আসবে এবং বেরিয়ে আসছে সেটি পরিষ্কার করেছে আজকে প্রধান উপদেষ্টার প্রেস উইং। একই সাথে প্রধান উপদেষ্টা আজকে বলেছেন যে তিনি বাংলাদেশকে দিয়ে সার্ককে আবার জাগিয়ে রাখতে চান, এবং যেটি তিনি বাংলাদেশে যে ভুটানের যে রাষ্ট্রদূত এসেছে সেই রাষ্ট্রদূত যখন তার সাথে সাক্ষাৎ করেছেন, সেই রাষ্ট্রদূতকে তিনি এই দাবি জানিয়েছেন যে এই ব্যাপারে তার সহযোগিতাও কামনা করেছেন। বিষয়টি খুব ভালো দিক যে যদি সার্কের মতো একটি সংগঠনকে টিকিয়ে রাখা যায়, তাহলে বাংলাদেশ সহ এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একটি সমঝোতাপূর্ণ সম্পর্ক তৈরি করা যায়, তাহলে কিন্তু আমাদের এই আঞ্চলিক উন্নয়নও করা সম্ভব হবে, বাংলাদেশেরও সহযোগিতা সম্ভব হবে এবং অন্য দেশগুলো তাদের সুবিধা নিতে পারবে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্ব এবং আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।